সবাই ভাবছিস যে ম্যাম জেনেটিক্সের 4টে ক্লাস নেওয়ার পর এর পরের চ্যাপ্টার কি ম্যাম পড়াবেন না, সেটা নয়। আমরা থিওরি পড়বো, আমরা কনসেপ্ট যেরকম ক্লিয়ার করছি করব, কারণ আমাদের টার্গেট শুধুমাত্র সেকেন্ড সামিটিভ নয়, আমাদের কিন্তু ফাইনালও রয়েছে। তার জন্য শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করে চলে যাবি, রাট্টা মেরে চলে যাবি হবে না। আমাদের থিওরি পড়তে হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হতে পারে যে এক্সাম আমাদের সামনে চলে আসছে, এই চ্যাপ্টারটা পড়াতে পড়াতে হয়তো আমরা পিওয়াইকিউ শুরু করে দিতে পারি, জানি না, এখন সেটা পরে দেখা যাবে। আপাতত আমরা কিন্তু থিওরিটাই স্টার্ট করছি। হ্যাঁ, আজকে আমরা শুরু করতে চলেছি অভিব্যক্তি আর অভিযোজন। আর এই চ্যাপ্টারটা শুরু করার আগে কয়েকটা জিনিস বলে রাখি। আমরা কিন্তু বংশগতির চ্যাপ্টারটা পুরো পড়ে ফেলেছি, তোরা দেখেছিস যে আমরা কোয়েশ্চেন সলভ করেছি। আমরা আরো কোয়েশ্চেন সলভ করব, আমাদের সাজেশনও চলে আসবে। তোদের পরীক্ষা আসছে, সেগুলো কিন্তু সেকেন্ড সামিটিভ ফাইনাল সবকিছুর বেসিসে কিন্তু তোদের সাজেশন আসবে, ঠিক আছে? আচ্ছা, চল তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন, ইভলিউশন। তো আমরা প্রথমে তো অভিব্যক্তি পড়বো। এবার এই একটা চ্যাপ্টার, হ্যাঁ, এই চ্যাপ্টারটা আসার সাথে সাথে স্টুডেন্টরা ম্যাম এত কিছু পড়তে হবে, এটা তো পুরো গল্পের মতো, জেনেটিক্সে এত ইম্পর্টেন্ট কিছু দেখে এসে, এত ইন্টারেস্টিং কিছু দেখে এসে এত গল্প পড়তে হবে, ভাল লাগে না, একদম ভাল লাগছে না। না, এইসব আমরা বলবো না, আমরা খুব কম পড়বো, আমরা টু দা পয়েন্ট পড়বো। আমাদের যেটুকুতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সেটুকু বুঝবো, মাথায় রাখবো, পরীক্ষা অ্যান্সার করে চলে আসবো। দুটোই হবে, রদ দেখা কলা বেচা দুটোই হবে। তোদের কনসেপ্ট ক্লিয়ারও হবে, পরীক্ষায় যেটুকু কোয়েশ্চেন আসছে সেটাও ক্লিয়ার হবে, মানে সেটাও করে আসতে পারবি আর কি, ঠিক আছে? তাহলে দেরি না করে শুরু করে দিই আজকে চ্যাপ্টার অভিব্যক্তি আর অভিযোজন, ইভলিউশন। আচ্ছা, এই অভিব্যক্তি অভিযোজন শুরু করার আগে কয়েকটা কথা আমাকে বল, বা তোরা ভাব যে যখন ধর পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন কি এরকম ভাবে আমাদেরকে ফেলে দিয়েছিল, এ নাও এটা হচ্ছে মানুষ, এটা প্রাণী, এটা গাছপালা, এই যে বড় বড় গাছপালা গুলো আছে, এরকম ভাবে ফেলে দিলাম, না এবার তোমরা তোমাদের মতো বংশ বিস্তার করো, তারপরে যেরকম যা প্রসিডিওর চলছে সেরকম চলতে থাকবে, এরকম কি ব্যাপার ঘটেছিল? এরকম ব্যাপার ঘটেনি। আমরা সবাই জানি যে প্রথমেই শুরুয়াতটা এরকম করে হয়ে যায় না। হ্যাঁ, যখন আমরা ধর ছোট থেকে বড় হচ্ছি, একদম একটা নিউবর্ন বেবি, তারপরে সে অনেক বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে, তার বয়স সন্ধিকাল আসছে, তারপরে সে অ্যাডাল্টহুড দেখছে, এরকম করে করে তার বার্ধক্য পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে। তো প্রথমেই কি এরকম হয়ে যায় কি যে আমি যেরকমটা চাইছি, আমি এখন চাইছি আমার এরকম একটা এজে আমাকে ফেলে দাও, এরকম তো হয় না। তো কোথাও না কোথাও থেকে কিছু শুরুয়াতটা হয়। তো এই শুরুটা কোথা থেকে, সৃষ্টিটা কোথা থেকে, আমাদের সৃষ্টিটা কোথা থেকে, সেটাই আমরা জানবো। তাহলে অভিব্যক্তি প্রথম যেটা আসছে, অভিব্যক্তি বা ইভলিউশন বলতে আমরা কি বুঝি? খুব স্লো প্রসেসে যখন কোনো সরলতম জীব থেকে জটিলতম জীব হয়, খুব সরলতম জীব থেকে, আমরা তো বলতে পারিস আমরা জটিলতম জীব, তো সরলতম জীব কি নেই? অ্যামিবা কি নেই? ঠিক আছে, তো এককোষী বহুকোষী এরকম আমরা আগে পড়ে এসছি। তাহলে সরলতম জীব থেকে যে জটিলতম, যে আমি বলছি নাকি যে আমরা অ্যামিবার থেকে এসছি, সেটা আমি বলছি না, কিন্তু সরলতম জীব থেকে যে জটিলতম জীবের সৃষ্টিটা হচ্ছে, এই যে বিবর্তনটা হচ্ছে, এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাকেই কিন্তু আমরা অভিব্যক্তি বা বিবর্তন বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব, আমি তোদেরকে এর আগে চ্যাপ্টারেও বলেছিলাম যে যেরকম ধর স্যার মেন্ডেলকে আমরা ফাদার অফ জেনেটিক্স বলি, ঠিক আছে? জেনেটিক্স শব্দটা প্রবর্তন করেন যিনি, বা প্রবর্তক যেটা, সেটা হচ্ছে বেটসন। তো এরকম এখানেও আমরা এই চ্যাপ্টারে অনেক কিছু পাবো যেগুলো কেউ প্রবর্তন করেছেন, কেউ বলেছেন, হ্যাঁ, কারুর এই মতবাদ ওই মতবাদ, এরকম অনেক কিছু পাবো। তো সেগুলো, সেই ডেটাগুলো আমাদেরকে কালেক্ট করে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, ইনফরমেশন গুলো জানতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সরি, ইভলিউশন কথাটি প্রথম প্রবর্তন করেন হচ্ছেন হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সার কিন্তু ফার্স্ট এই কথাটা প্রবর্তন করেন, ইভলিউশন কথাটা, ঠিক আছে? আচ্ছা, এর প্রথম যে ভিত্তি হলো, মানে উনি যেটা বলেছেন সেটার মূল ভিত্তি কি ছিল? বেসিক্যালি উনি এটাই বলেছেন যে আমরা যে এসছি, আমরা আমাদের কোনো না কোনো উদ্বংশীয় জীব থেকে উৎপন্ন হয়েছি। উদ্বংশীয় জীব মানে কি? দরজাটা একটু বন্ধ করো। উদ্বংশীয় জীব মানে কি? উদ্বংশীয় জীব বা অ্যানসেস্টার আমরা যদি বলে থাকি, যেরকম ধর যেটা আমরা বললাম যে হুট করে তো আমরা চলে আসি না, আমার অনেক আগের প্রজন্ম
হয়ে হয়ে আমি এসছি, আমার পরবর্তী অনেক জেনারেশন যাবে, তো এরকম করে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। তো উনি এটাই বলতে চেয়েছেন যে আমরা হঠাৎ করে তো আসিনি, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এসছি। এবার কোথা থেকে এসছি, কিভাবে এসছি, সেটা তো আমরা পড়বো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলেছে, অভিব্যক্তির বৈশিষ্ট্য আর গুরুত্ব। বেসিক্যালি অভিব্যক্তির বৈশিষ্ট্য আর গুরুত্ব বলতে কি বুঝি, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, খুব ধীর গতিতে হচ্ছে, নীরবে ঘটছে, কিন্তু ঘটে চলেছে। ঠিক আছে, আজ থেকে যদি তুই 100 বছর আগে দেখিস, তখন যেরকম সিচুয়েশন ছিল, বা তখন আমরা যদি আমাদের বংশের দিক থেকেই দেখি, আগের দিনে আমি তোদের, আগের দিন না মানে আগের চ্যাপ্টারে আমি তোদেরকে বলছিলাম যে ধর আমরা যে জেনেটিক্স পড়েছি, যে আমার ধর 2, 3, 4টে আগের জেনারেশন, তার ধর মেন্টালিটি যেরকম হবে, সে যেরকম ভাবে কোনো একটা জিনিসকে দেখছে, আমি তো সেভাবে দেখবো না। আমার আরো 4-5টা পরের জেনারেশন, সেও সেরকম ভাবে দেখবে না। তো ব্যাপারটা হচ্ছে এটাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে জীববৈচিত্র্যের কারণ। জীববৈচিত্র্যের বেসিক্যালি বায়োডাইভার্সিটির আর কোনো কারণ নেই, একটাই কারণ, সেটা হচ্ছে অভিব্যক্তি। তো বায়োডাইভার্সিটি ব্যাপারটা কি, বৈচিত্র্য ব্যাপারটা কি, জীববৈচিত্র্য আমাদের দেখ অনেক জায়গায় আমরা পশু পাখি এরকম দেখতে পাই, যেরকম স্থলে দেখতে পাই, জলে দেখতে পাই, আকাশে পাখি উঠছে। এবার এদের প্রত্যেকের মধ্যে তো কিছু না কিছু বৈচিত্র্য রয়েছে, কিছু না কিছু ডিফারেন্স রয়েছে। তো সেই সবটাই এই যে দেখা যায়, তার মূল কারণ হচ্ছে অভিব্যক্তি। এর মাধ্যমেই পৃথিবীর বুকে সরলতম জীব থেকে ধীরে ধীরে উন্নত জটিল জীবের সৃষ্টি হয়েছে। কিভাবে হয়েছে আসছি আমরা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি কি পড়বো, এত যে কিছু তোদেরকে বলে ফেললাম, এখান থেকে কিছুই পড়ার নেই। অভিব্যক্তি আমরা বলতে পারি, অভিব্যক্তি কি পড়লাম বল, তাড়াতাড়ি বল। অভিব্যক্তি হচ্ছে যখন ধীর গতিতে সরলতম থেকে জটিলতম জীব হবে। ঠিক আছে, সরলতম থেকে জটিলতম, যেটুকু দরকার জাস্ট সেইটুকু নোট ডাউন করে দিলাম। আচ্ছা, অভিব্যক্তির আর একটা কি বললাম, ইভলিউশন যে আমরা বলি, এর প্রথম প্রবর্তন কে করেন বা প্রবর্তক আমরা যদি বলতে পারি, স্যার হারবার্ট স্পেন্সার। কি বললাম, হারবার্ট স্পেন্সার। ওকে, আচ্ছা নেক্সট আমরা যাব। নেক্সট কি বলছে দেখ, পৃথিবীতে প্রাণের সৃষ্টি। তো পৃথিবীতে যে প্রাণের সৃষ্টি হয়েছিল সেটা নিয়েই তো আমরা পড়ছি, আমাদের সৃষ্টিটা কোথা থেকে এসে। এবার সেটার একটা আনুমানিক আমরা বছর আমরা বলতে পারি, পুরো প্রপারলি কিন্তু বলতে পারি না এত বছর আগে, এত কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল বা কিছু। তা আনুমানিক দেখা যেতে পারে যে মোটামুটি এই সময়টার মধ্যবর্তীকালে, মানে 390 থেকে 430 কোটি বছরের এই টাইমটা যদি দেখি, এই সময় কিন্তু ধরে নিতে হবে পৃথিবীতে জীবের অস্তিত্ব ছিল, মানে তৈরি হয়েছিল আর কি। আর একটা জিনিস যেটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন শালক সংশ্লেষকারী একটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তো তাদের অস্তিত্ব পাওয়া গেছে মোটামুটি 330 থেকে 350 কোটি বছরের মধ্যবর্তী সময়। শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া মানে কি, শালক সংশ্লেষ মানে ফটোসিনথেসিস, মানে জানিস যে O2 ছাড়ছে, মানে বেসিক্যালি গাছটা কি করে, অক্সিজেন রিলিজ করে দেয় আর গ্লুকোজ তৈরি করে, মানে বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এইটা তৈরি হয়। এবার এই যে শালক সংশ্লেষকারী সায়ানোব্যাকটেরিয়া আছে, তো ওরা কি করতো, ওরা O2 ছাড়তো বাতাসে। ঠিক আছে, তারপর আমরা দেখবো যে অক্সিজেন ছিল নাকি ছিল না, সেটাই আসছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ওপারিন ও হ্যালডেনের রাসায়নিক বিবর্তনের মতবাদ। এইখানে বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেনের রাসায়নিক বিবর্তনের মতবাদ আমরা দেখব। ওপারিন আর হ্যালডেন কি বলেছেন। আচ্ছা, পৃথিবীর প্রথম কোনো জীব কোনো জীবন্ত জিনিস থেকে আসেনি। প্রথম যে জীব, আমরা জীবন্ত, আমরা সজীব বস্তু, কিন্তু ওনারা বলছেন যে এরা কিন্তু কোনো জীবন্ত জীব থেকে আসেনি। তো ব্যাপারটা কিরকম, এখানে এইটাই বোঝাতে চেয়েছেন যে অজৈব বস্তু, যেটা নন লিভিং ম্যাটার বলি, সেখান থেকে আমরা এসছি, সেই জায়গা থেকে আমরা এসছি। তো এই যে নন লিভিং ম্যাটার আমরা বললাম, অজৈব বস্তু আমরা বললাম, বেসিক্যালি কি হয়েছে, অজৈব বস্তু থেকে জৈব বস্তু তৈরি হয়েছে, সেখান থেকে আবার প্রাণের সৃষ্টি হয়েছে, বা সরলতম জীব বা জটিলতম জীব সৃষ্টি হয়েছে। তো ওনারা এই মতবাদটা দেন। এবার এর উপরে কি এক্সপেরিমেন্ট আছে, কি করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা ঠিক, এটা হয়েছে,
এক্সপেরিমেন্ট করতে হবে, সেই এক্সপেরিমেন্টে আমরা আসবো। আচ্ছা, আরো কয়েকটা জিনিস এখানে দেখে নি। যেরকম ধর আমি এটা বলেই দিলাম অলরেডি যে রাসায়নিক বিবর্তন আর জৈব বিবর্তন বেসিক্যালি কিছুই না। রাসায়নিক বিবর্তন হচ্ছে অজৈব বস্তু থেকে জৈব বস্তু, সেটাই হচ্ছে রাসায়নিক বিবর্তন। আর যখন জৈব বস্তু থেকে প্রথম আদি কোষ বা জীব তৈরি হয় আর তার থেকে জটিলতর যে হয়ে ওঠার প্রসিডিওরটা যে চলে সেইটাকে আমরা বলি হচ্ছে জৈব বিবর্তন। ক্লিয়ার? এবার অজৈব জৈব বস্তু বলতে আমরা কি বুঝি? অজৈব জৈব বস্তু হচ্ছে যেটার মধ্যে প্রাণ নেই সেটাই অজৈব, আর জৈব বস্তু হচ্ছে অজৈব বস্তুগুলো মিলে জৈব বস্তু তৈরি হয়। সাপোজ এখন আমি তোদেরকে বললাম যে ধর কেক তৈরির জন্য কি লাগে, চিনি, ময়দা, বেকিং পাউডার, সোডা, দুধ, এই সমস্ত কিছু লাগে। এবার এগুলো তোদের হাতের সামনে এসে দিয়ে বলে মানে ধরলাম আর বললাম যে নাও কেক খেয়ে নাও, কেক খেতে পারবি? পারবি না। তো সেগুলো মিক্স করতে হবে, সেটা বানাতে হবে, সেটাকে তুই হিট করবি, তারপরে কেক হবে, তৈরি হবে, তারপরে খাবি। এই ব্যাপারটাও সেরকম। এগুলো এরকম ছাড়া ছাড়া অবস্থায় রয়েছে, যখন একসাথে মিলে আসলো তখন জৈব বস্তু তৈরি হলো। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি পেলাম? এখান থেকে তিনটে জিনিস পেলাম। একটা হচ্ছে ব্যাকটেরিয়ার কথা বলবো, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। আছে সালোক সংশ্লেষ একটুখানি সবুজ দিয়েই লিখি। আচ্ছা চল, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেটা হচ্ছে কি, তার নাম কি বললাম? সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা তৈরি হলো। আচ্ছা, মোটামুটি আমরা জীবের উৎপত্তিটা একটা টাইমে দেখেছিলাম। জীবের উৎপত্তিটা তোরা ওই 360 থেকে 400, 390 থেকে 460 বলতে পারিস, বা কোনো কোনো জায়গায় দেখবি 360-70 এরকম করেও লেখা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে জীবের উৎপত্তি যদি বলি, হ্যাঁ এটা আমরা বলতে পারি। আর এটা অবভিয়াসলি কোটিতে, ডেফিনেটলি 1-2 বছর আগে তো না এত বা এরকমও বলতে পারি না, 100, 300 এরকমও না, 360 কোটি বা 70 কোটি এরকমই আগে। আচ্ছা, আর কি পড়লাম? ওপারিন আর হ্যালডেনের মতবাদ আমরা পড়লাম। ওপারিন আর হ্যালডেন কি বলেছেন সেটা একটুখানি শর্ট করে নোট করে নি। ওপারিন আর হ্যালডেন, ওপারিন আর হ্যালডেন কি বললেন? ওনারা বললেন যে প্রথম জীব জীবন্ত জীব থেকে আসেনি, জীব থেকে নয়। ক্লিয়ার হয়ে গেল? আর কি বলেছিলেন? আর হ্যাঁ, জৈব বিবর্তন আর রাসায়নিক বিবর্তন, জৈব বিবর্তন আর রাসায়নিক বিবর্তন সেটা ছোট করে তোদেরকে বলে দিলাম যে জৈব বিবর্তন কি আর রাসায়নিকটা কি। প্রথমে রাসায়নিকটাই বলি। রাসায়নিক মানে হচ্ছে যখন কিনা অজৈব বস্তু থেকে জৈব বস্তু হয়, ঠিক আছে, অজৈব বস্তু থেকে যখন জৈব বস্তু হবে। আর তারপরে জৈব বিবর্তনটা কি? যখন জৈব থেকে কি হবে, কি বললাম, প্রাণের সৃষ্টি হবে, বা আদি কোষ বলতে পারিস, বা আমরা বলতে পারি যে সরলতম জীব থেকে জটিলতম জীব, সরলতম থেকে জটিলতম। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট আমরা মুভ করব। দেখতে পাচ্ছি আই গেস সবাই? আচ্ছা, নেক্সট আমরা যেটা যাব, এই যে ওনারা বলে দিয়েছেন ওপারিন আর হ্যালডেন। আচ্ছা, এই হ্যালডেন বললে আমার হালান্ডের কথা মনে পড়ছে, নরওয়ে হালান্ডের। ঠিক আছে, তো যাই হোক, এখন ওয়ার্ল্ড কাপ চলছে, ঠিক আছে, ফোকাস করতে হবে, স্টাডিতে ফোকাস করতে হবে, ওরা পড়ি। হ্যাঁ, তো ওপারিন আর হ্যালডেন যেটা বলেছিলেন যে মিলার আর উরের পরীক্ষাটা আমরা ওনাদের কথার বেসিসে ওনারা একটা কিছু এক্সপেরিমেন্ট করেন। কি এক্সপেরিমেন্ট করেন ওনারা? বেসিক্যালি যে কথাটা বলেছিলেন যে আমরা কোনো সজীব বস্তু থেকে আসিনি, আমরা অজৈব বস্তু থেকেই এসছি। তো সেটা ওনারা ভাবলেন যে দেখি, তাহলে দেখা যাক কিরকম কি হয়, কি হয়েছিল। তো স্ট্যানলে মিলার আর হচ্ছে এইচ.সি. উরে ওনারা কি করলেন, পৃথিবীতে আদিকালে যেরকম অবস্থা ছিল, কিরকম অবস্থা ছিল? বিজারক অবস্থা ছিল। বিজারক অবস্থা ছিল কি? অক্সিজেন ছিল না, গাছপালা ছিল না, বাতাসে অক্সিজেন ছিল না, জারিত হতো না, জিনিসপত্র কোনো কিছুতে মরচে পড়তো না, বেসিক্যালি জারিত হতো না। কিন্তু কি ছিল? হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের সাথে আরো কিছু কিছু বন্ড করেছিল, কার্বন ছিল, নাইট্রোজেন ছিল, এগুলো বন্ড করেছিল। তো বেসিক্যালি এটাই হচ্ছে বিজারক অবস্থা, যেখানে অক্সিজেনের অনুপস্থিত। ক্লিয়ার? আচ্ছা,
তখন ওনারা কি করলেন, ওরকম একটা পরিস্থিতি তৈরি করলেন, বিজারক অবস্থাটা ক্রিয়েট করলেন। ওনারা যখন দেখছেন কোনো কিছু এক্সপেরিমেন্ট করছেন, এই যে ফ্লাস্ক দিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছেন, তো ওনাদের তো সেই জিনিসটা ক্রিয়েট করতে হবে যদি আসল জিনিসটাতে বুঝতে চায়। তো ফ্লাস্ক বা পাত্রের ভিতরে বিক্রিয়ক হিসেবে কি কি রেখেছিল মনে রাখবি, হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন গ্যাস আর হচ্ছে জলীয় বাষ্পের মিশ্রণ। এরপরে ওনারা কি করলেন আমি ডিটেলসে আসছি। এরপরে কিছুই না, যে জলীয় বাষ্পটা, যে একটা জলকে হিট করা হচ্ছিল, জলীয় বাষ্প তৈরি হচ্ছিল, সেটা গিয়ে বড় ফ্লাস্কে এইগুলো রাখা ছিল, এগুলোর মধ্যে যাচ্ছিল এবং ওখানে একটা টাংস্টেনের ইলেকট্রোড দেওয়া ছিল যেখান থেকে বিদ্যুতের ঝলক তৈরি হয়, যেখানে দেখবি এটা তৈরি হচ্ছিল। এর ফলে উনি কি দেখলেন, যে পরীক্ষা শেষে ওনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের জৈব যৌগ, আগেও বললাম জৈব যৌগ কি অজৈব মিশে জৈব হয়, তো সেখানে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিড বলতে গিয়ে আমার মনে এলো এই কোয়েশ্চেনটা একটা দিয়েছিল মোটামুটি ওই 2020-তে এসেছিল মাধ্যমিকে, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এগুলো কিন্তু মনে রাখবি গ্লাইসিন, অ্যালানিন আর অ্যাসপার্টিক অ্যাসিড, এগুলো তুলে দিয়ে কিন্তু কোয়েশ্চেন দেয়, একটুখানি ডেপথে দিলে কিন্তু এগুলো দেবে। আর আর একটা জিনিস যেটা মনে রাখবি, সবকটাই ঠিক আছে কিন্তু এই দুটো একটু বেশি ভালো করে মনে রাখবি, জৈব অ্যাসিড যেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আর হচ্ছে সাকসিনিক অ্যাসিড, এই দুটো জৈব অ্যাসিডের মধ্যে তৈরি হয়েছিল। আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন আর হলো অ্যাসপার্টিক অ্যাসিড। এই সমস্ত যৌগগুলো মানে একসাথে মিশছে। এবার এদের মধ্যে থেকে প্রাণ গড়ে ওঠার রাসায়নিক প্রক্রিয়ার উপাদানগুলো আমরা পাবো। আর তারপরে আমরা দেখতে পাবো যে আরো কিছু কিছু রেজ এসে, ওই সময় ওজোন লেয়ার ছিল না, এই যে ধর ওজোন লেয়ার না থাকার ফলে এই যে অতিবেগুনি রশ্মি, তেজস্ক্রিয় পদার্থ, বিভিন্ন ধরনের গ্যাস, এগুলো ওনারা ব্যবহার করেছেন। হ্যাঁ, ওই টাইমে তো ওগুলো ছিল না, তাই জন্য ওনারা এই সমস্ত কিছু ব্যবহার করেছে। আমরা এবার ডাইরেক্ট চলে আসি ওনাদের এক্সপেরিমেন্টটাতে। এক্সপেরিমেন্টে দেখে নি কি করেছেন। পরীক্ষার পদ্ধতিতে প্রথমে হচ্ছে আদি পৃথিবীর বিচারকধর্মী পরিবেশ তৈরি করেছেন, যেটা তোদের বললাম। তারপরে বড় যে ফ্লাস্কটা আছে, এখানে ডায়াগ্রামে চলে আয়, বড় যে ফ্লাস্কটা মানে এই ফ্লাস্কটার মধ্যে উনি কি কি রেখেছেন, মিথেন রেখেছেন, অ্যামোনিয়া রেখেছে, হাইড্রোজেন রেখেছে, আর হ্যাঁ যেটা জলীয় বাষ্প সেটা তো এই যে এই ছোট ফ্লাস্কটার মধ্যে এই যে ফুটন্ত জল, এখান থেকে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, সেটা এখানে যাচ্ছে। তারপরে যেটা হয় যেটা তোদের বললাম, টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে 800 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে, হ্যাঁ 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60,000 থেকে 70,000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করে কৃত্রিম তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি করেন। ঠিক আছে, ওই সময় তো বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু এখানে বিদ্যুৎ চমকাবে কি করে, তো এটা তৈরি করতে হয়েছে আমাদের এখানে। 800 ডিগ্রি সেলসিয়াসে কতটা ভোল্টের আই গেস বুঝতে পারছি, 60 থেকে 70,000। ক্লাস 12 এর বইতে এটা 60,000ই রয়েছে, সাতটার বইটাতে, তো তোরা 60-70,000 এরকম ভাবে রেঞ্জটা এভাবে লিখতে পারি। তো টাংস্টেন ইলেকট্রোড, টাংস্টেন হচ্ছে একটা ধাতু যার মধ্যে দিয়ে একটা বৈদ্যুতিক রড, যার মধ্যে দিয়ে কারেন্ট আমরা পাস করতে পারবো, বিদ্যুৎ পরিবহন হবে। আর ইলেকট্রোড মানে জানিস আই গেস, ইলেকট্রন মানে ইলেকট্রোডের মধ্যে দিয়ে, ইলেকট্রোডের সাহায্যে আমরা ধর সার্কিট বা কোনো রাসায়নিক পদার্থের মধ্যে কিন্তু কারেন্ট পাস করি, যেরকম ব্যাটারিতে থাকে যেরকম অ্যানোড, ক্যাথোড, পজিটিভ নেগেটিভ এরকম। আচ্ছা, তো এটার মধ্যে দিয়ে তো কারেন্ট পাস করানো হলো, যার জন্য ওই বিদ্যুতের যে ঝলকটা তৈরি হয় সেটা তৈরি হয়েছে। এরপরে কি হয়, উৎপন্ন গ্যাস মিশ্রণকে কন্ডেন্সারের মধ্যে দিয়ে প্রবাহিত করে ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত করেন। কন্ডেন্সার, কন্ডেনসেশন ব্যাপারটা কি, যখন জলীয় বাষ্প তৈরি হয়, ধর ভেপারটা উঠছে উপরে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে, ড্রপলেটস গুলো নামছে, মানে বৃষ্টি হয়ে নিচে নেমে যাচ্ছে। এবার কন্ডেন্সারের কাজটাই হচ্ছে এটা, এখানে এত ভোল্টেজ দিয়ে দিচ্ছিস, মানে এখানে এত ভোল্টেজ জিনিসটা তুই যদি দিস, একটা বেসিক ভাব যে এইগুলো তো তাহলে ফেটে যাবে পুরো, কিছু থাকবেই না, তাপে তো পুরো নষ্টই হয়ে যাবে। তো সেখানে যখন কন্ডেন্সার আছে, এই যে শীতল জলের প্রবেশ এখান দিয়ে করানো হচ্ছে, যখনই শীতল জলটা ভিতরে প্রবেশ করছে, ভিতরে এতটাই তাপ হয়ে রয়েছে, ওই গরমের মধ্যে ওটা গিয়ে ড্রপলেটস হয়ে, যেরকম ভাবে বললাম যে বৃষ্টি ফোঁটাগুলো পড়ে, সেরকম ভাবে ড্রপলেটস আকারে চলে আসছে, মানে তরলে পরিণত হচ্ছে, ইউ আকৃতির নলের মধ্যে এটা সঞ্চিত হয়। এই যে একটা ইউ আকৃতির নল, এর মধ্যে কিন্তু এটা গিয়ে সঞ্চিত। দ্যাটস ইট। এই পরীক্ষাটা ওনারা করেছিলেন। এরপরে ওনারা কি দেখতে পান, দেখতে পান যে ঘনীভূত তরল অংশ পৃথকীকরণ ও ক্রোমাটোগ্রাফির মাধ্যমে বিশ্লেষণ করে ওনারা কিছু জিনিস পেয়েছিলেন। ক্রোমাটোগ্রাফি কি, ধর কোনো কিছুর মধ্যে থেকে, মানে ধর অনেকগুলো জিনিসের মিক্স আপ রয়েছে, সেখান থেকে কোনো উপাদানকে তুই বের করে আনতে চাইছিস, আলাদা করতে চাইছিস, ঠিক আছে, সেটাকে আমরা ক্রোমাটোগ্রাফি বলছি। এবার এর মধ্যে বিভিন্ন জৈব অ্যাসিড,
জৈব অ্যাসিডের কথা তোদের বলেছি, যেরকম অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এগুলো। রাইবোজ শর্করা, পিউরিন ও পিরিমিডিন, যেটা কিনা নিউক্লিক অ্যাসিডের গঠনের প্রাথমিক উপাদান। তাহলে পিউরিন আর পিরিমিডিন কি বললাম? নিউক্লিক অ্যাসিড গঠনের প্রাথমিক উপাদান। এই নিউক্লিক অ্যাসিড ব্যাপারটা কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা রাসায়নিক ভিত্তি। যেরকম ধর একটা ফোন রয়েছে, ফোনের মধ্যে মেমোরি কার্ড রয়েছে, হ্যাঁ, তো ওরা ফোনের তো আমাদের তো ইনস্ট্রাকশন হয় যে কি, যে এরকম ভাবে আমি ওপেন করছি, ক্যামেরা ওপেন করছি, কিছু তো ওর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তার জন্য আমি ক্যামেরার লোগোটা ওপেন করছি, ক্যামেরা ওপেন হচ্ছে, গ্যালারি ওপেন হচ্ছে, কোনো অ্যাপস ওপেন হচ্ছে। সেরকমই আমাদের বডিতেও এই যে নিউক্লিক অ্যাসিডটা যে রয়েছে, এই নিউক্লিক অ্যাসিড কিন্তু একটা রাসায়নিক ভিত্তি। বেসিক্যালি ওরা সবকিছু ক্যাপচার করে রাখে। আমাদের যে একটা জেনারেশন থেকে ধর আরেকটা জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো যায়, এই যে পুরো ক্যাপচারিং ব্যাপারটা, সেটা কিন্তু এরা করে রাখে। তাহলে পিউরিন আর পিরিমিডিন, এই জায়গাটা মনে রাখবি, পিউরিন আর পিরিমিডিন বেস নিউক্লিক অ্যাসিড গঠনের হচ্ছে প্রাথমিক উপাদান, পিউরিন আর পিরিমিডিন হলো। আর 15খানা অ্যামাইনো অ্যাসিড হয়, যার মধ্যে তোরা যেগুলো পড়বি সেটা আমি আগেও বললাম, গ্লাইসিন, অ্যালানিন আর হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। ক্লিয়ার? এগুলো হচ্ছে ওনারা দেখেন। এরপরে পরীক্ষা থেকে ওনারা এটাই সিদ্ধান্তে আসেন যে আদি পৃথিবীর যে বিজারক ধর্মী পরিবেশটা ছিল, O2 ছিল না, হাইড্রোজেন ছিল, সেখানে বজ্রপাত আর ইউভি রশ্মির প্রভাবে, যেরকম বললাম যে ওজোন লেয়ারটা ছিল না, তো অবভিয়াসলি ইউভি রশ্মি তো আসতেই থাকবে না পৃথিবীর ভিতরে। তো তপ্ত লঘু দ্রবণে, এই ওয়ার্ডটা মনে রাখবি, তপ্ত লঘু দ্রবণে প্রথমে বিভিন্ন সরল আর পরে জটিল জৈব যৌগ তৈরি হয়। ঠিক আছে? অজৈব থেকে জৈব হচ্ছে, সেটা প্রথমে সরলতম জৈব যৌগ, তারপরে হচ্ছে জটিলতম জৈব যৌগ তৈরি হচ্ছে। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে তোদের কোনো প্রবলেম নেই। আমরা নেক্সট যাব। নেক্সট কি বলেছে? পৃথিবীর সৃষ্টি আর আদি অবস্থা। পৃথিবীর সৃষ্টি, আদি অবস্থা, এগুলো আই গেস তোরা জিওগ্রাফিতে পড়ে নিয়েছিস। দেখ, সৃষ্টির সময়টা মোটামুটি 4.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, বা 460 কোটি বছর আমরা এটা বলতে পারি। ঠিক আছে? বিলিয়ন ইয়ার্স অ্যাগো, 460 কোটি বছর আগে কি বলবো, মহাজাগতিক একটা মেঘ থেকে পৃথিবীর সৃষ্টি হয়। জানিস যে এরকম অনেক রকমের অনেক মতবাদ রয়েছে যে অনেকগুলো গ্যাসিয়াস জিনিসপত্র রয়েছে আমাদের মহাজাগতিক জায়গায়। এবার সেখানে সেটা তার সাথে কিছু ধুলোকণা এগুলো মিশে একটা বড় একটা সার্কেল মতো তৈরি হয়, খুব উত্তপ্ত একটা পিণ্ড মতো তৈরি হয়, সেটা কোনো একটা নক্ষত্রের সাথে ধাক্কা লাগে, তারপরে সেটা আস্তে আস্তে, এরকম অনেক মতবাদ রয়েছে। তো যাই হোক, মোটামুটি 4.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগো পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আচ্ছা, আদি তাপমাত্রা, শুরুর দিকে পৃথিবীর প্রচুর তাপমাত্রা ছিল, মোটামুটি 4000 থেকে 8000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। মুক্ত উপাদানে অনেক কিছুই ছিল। এবার মুক্ত উপাদানের মধ্যে অনেক কিছু হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো অনেক কিছু ছিল। কিন্তু আদি বায়ুমণ্ডলের যদি বৈশিষ্ট্য আমরা দেখি, সেখানে আমরা দেখবো যে বিজারকধর্মী অবস্থাটা যে আমরা পড়েছিলাম, অক্সিজেন কিন্তু ছিল না, অক্সিজেন ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না, পরিবেশ বিজারকধর্মী ছিল। সরল যৌগের যে সৃষ্টি হয়, তাপমাত্রা কিছুটা যখন কমে আসছে, আস্তে আস্তে তাপমাত্রাটা কমছে, তখন মুক্ত পরমাণুগুলো যুক্ত হয়ে, ঠিক আছে, কম্পাউন্ড যখন হচ্ছে, তো তখন CO2, NH3 মানে মিথেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে তোর অ্যামোনিয়া, এই সমস্ত জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে। ওজোন স্তরের অনুপস্থিতি আগেই বলে দিলাম যে ওজোন লেয়ারটা ছিল না। এবার হচ্ছে সমুদ্রের সৃষ্টি। সমুদ্রের সৃষ্টি কি হয়? আরো যখন টেম্পারেচার কমে যাবে, অলরেডি এখানে বললাম যে টেম্পারেচার কমে এসছে, আরো যখন কমে যাবে, পৃথিবীর তাপমাত্রা যখন মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, তখন জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টি হবে এবং সেখান থেকে সমুদ্রের সৃষ্টি হয়। এটাই আমরা এখানে দেখতে পাই। নেক্সট, রাসায়নিক বিবর্তন ও হট ডাইলুট স্যুপ। এই ব্যাপারটা কি? হট ডাইলুট স্যুপ, জৈব যৌগের উৎপত্তি, এটা তোদেরকে আগেই বললাম, অজৈব থেকে জৈব যৌগের উৎপত্তি হচ্ছে প্রথমে সরল, তারপরে জটিল। উত্তপ্ত জলে, সমুদ্রের যে উত্তপ্ত জল রয়েছে, প্রচন্ড গরম অবস্থায় রয়েছে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে অনেক কিছু তৈরি হয়। কি তৈরি হয়? শর্করা, মনোস্যাকারাইড, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, এগুলো তৈরি হচ্ছে। ওকে, হট ডাইলুট স্যুপটা কি? বিজ্ঞানী হ্যালডেন, উনি কি বলেছিলেন, ওনার মতে সমুদ্রের এই উত্তপ্ত জল, উত্তপ্ত যে জলটা রয়েছে, তার সাথে দ্রবীভূত যে সরল জৈব যৌগগুলো আছে, সরল জৈব যৌগ, এখনো কিন্তু জটিল জৈব যৌগ দেখা যায়নি, সরল যে জৈব যৌগ আছে, তার সাথে যে উত্তপ্ত জল, সেইটা মিশে
যে মিশ্রণটা হচ্ছে সেটাকেই আমরা বলছি হট ডাইলুট স্যুপ। ব্যাস, হট ডাইলুট স্যুপ, এর বাইরে আর কিছু নেই। যে আমরা জৈব যৌগগুলো পেলাম যেগুলো হচ্ছে আমাদের সরল, আর সমুদ্রের জল খুব উত্তপ্ত ছিল, তাহলে উত্তপ্ত জল তার সাথে সরল যে যৌগগুলো পেলাম সেইগুলোর যে মিশ্রণ সেটাকে আমরা হট ডাইলুট স্যুপ বলছি। এটা কার মতামত অনুযায়ী? বিজ্ঞানী হ্যালডেনের মতে। ওপারিন ও, আচ্ছা এখানে একটা কথা আমি বলে রাখি, ওপারিন ও হ্যালডেন আমরা এইভাবেই পড়ছি তো, ওপারিন ও হ্যালডেনের মত। এখানে একটা জিনিস দেখ, দুটো এর পরে আর একটা ব্যাপার আসবে, সেটা হচ্ছে কোয়াজারভেট। ঠিক আছে, কোয়াজারভেট ব্যাপারটা আসবে। এই হট ডাইলুট স্যুপ আর কোয়াজারভেট এই দুটোর খুব মানে বেশি করে আর কি কোয়েশ্চেন দেয় যে কার মত। তো প্রথমে যেরকম আমরা পড়ি ওপারিন আর হ্যালডেন, তা আমরাও এখানে অনেক সময় বসিয়ে দিই ওপারিন আর হ্যালডেন। প্রথমে আমরা কি পড়ছি? হট ডাইলুট স্যুপ, তারপরে আমরা কোয়াজারভেটে যাব, তাই জন্য আমরা ওপারিন হ্যালডেন এরম ভাবে বসাই, কিন্তু এটাকে শাফল করে দিবি, উল্টে দিবি। কি হবে? হ্যালডেন প্রথমে বলেছিলেন হচ্ছে, মানে বিজ্ঞানী হ্যালডেন দিয়েছিলেন হট ডাইলুট স্যুপের কথা, এইচ হট ডাইলুট স্যুপ হ্যালডেন। আর কোয়াজারভেট যেটা, সেটা আমি আসছি কি, সেটা বিজ্ঞানী ওপারিনের মতে। আচ্ছা, এবার প্রাণের প্রথম বিকাশ আমরা প্রোটোসেল পড়ার আগে কোয়াজারভেটটা পড়বো। কোয়াজারভেট ব্যাপারটা কি? সমুদ্রের জলে যখন জৈব অণুগুলো একসাথে পুঞ্জীভূত একসাথে মিলে যাবে তখন কোলয়েড জাতীয় কণা সৃষ্টি হয়। এই কোলয়েড ব্যাপারটা কি? এটা বেসিক্যালি একটা মিশ্রণ, যখন একটা পদার্থের যে অণুগুলো রয়েছে সেটা আর একটা পদার্থের মধ্যে মিশে যায় না, তার মধ্যে ছড়িয়ে থাকে, তারা থিতিয়ে পড়ে না। যেরকম ধর আমি যদি এক্সাম্পল দিই, দুধ আমি যদি দেখি, কিছুক্ষণ রাখার পরে দেখবি বাটির মানে বাটিতে ধর দুধ রাখলি, এবার উপরটায় না এরকম মনে হবে যে তেল পড়েছে, এরকম ফোটা ফোটা মতো দেখা যায়। আর ছোটবেলায় আমি ভাবতাম যে কি কোনো একটা তেলের বাটিতে ওরকম ভাবে দুধ ঢেলে ওরকম ভাবে দিয়ে দিয়েছে, বাট বেসিক্যালি সেটা নয়। ওগুলোই হচ্ছে কোলার জাতীয়, যেগুলো হচ্ছে মিশে যায় না, ভেসে থাকে, উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, থিতিয়ে পড়ে না। তো তাহলে কোয়াজারভেট বলতে আমরা কি বুঝলাম? জৈব যে অণুগুলো রয়েছে সমুদ্রের জলে, ওগুলো একসাথে পুঞ্জীভূত হবে, পুঞ্জীভূত হয়ে কোলার জাতীয় কণা তৈরি করে, সেটাকেই আমরা কি বলছি? কোয়াজারভেট বলছি, যেটা কে বলেছিলেন? বিজ্ঞানী ওপারিন। এটা মনে রাখবি, বিজ্ঞানী ওপারিন বলেছেন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো, যেটার উৎপত্তির ব্যাপারেও আমরা পড়বো। এখানে আপাতত এটুকু জেনে রাখ, এই যে কোয়াজারভেটটা তৈরি হলো, কোলার জাতীয় যে কণাটা তৈরি হলো, এর সাথে নিউক্লিক অ্যাসিড, অলরেডি আমি বলে দিলাম নিউক্লিক অ্যাসিড কি, এই দুটো মিলে যেটা যুক্ত যখন হবে তখন একটা লিপিডের আবরণ তৈরি করবে, সেটাকে আমরা প্রোটোসেল বলছি। এটাই হচ্ছে প্রথম প্রাণের চিহ্ন বা আদিকোষ। প্রোটোসেল হচ্ছে এটাই। কোয়াজারভেটটা তৈরি হলো, কোয়াজারভেটের সাথে যখন নিউক্লিক অ্যাসিড মিশে যাবে তখন একটা লিপিডের আবরণ তৈরি করে, সেটাকে আমরা প্রোটোসেল বলছি, সেটা হচ্ছে আদিকোষ। এবার এর যদি উৎপত্তি দেখিস, মানে প্রোটোসেলের যদি উৎপত্তি দেখিস, তখন দেখবি কোয়াজারভেট ব্যাপারটা কে বলেছেন? ওপারিন হ্যালডেন। তার মানে ওপারিন, আমি তোকে বললাম যে কিভাবে মনে রাখবি, ওপারিন বলেছিলেন। তো ওপারিন এটাই বলেন, এখানে কোথায় লিখেছি, হ্যাঁ, ও কোয়াজারভেটের মতবাদের প্রবক্তা ছিলেন হচ্ছে ওপারিন। তার মতে কোয়াজারভেট থেকে আদিকোষের সৃষ্টি হয়েছিল। কিন্তু বিজ্ঞানী ফক্স কি বলেন? উনি একই জিনিস বলেছেন, বেসিক্যালি নাম দুটো আলাদা। উনি বলেন যে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। এবার মাইক্রোস্ফিয়ার ব্যাপারটা কি? একটা অর্ধভেদ্য পর্দা বেষ্টিত, প্রধানত প্রোটিনের একটা গঠন। অর্ধভেদ্য পর্দার বেষ্টিত প্রোটিনের বেসিক্যালি একটা গঠন। এটার সাথে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় তখন প্রোটোবায়ন বা প্রোটোসেল তৈরি হবে। তাহলে আমরা দুটো মত পেলাম, প্রোটোসেল আর প্রোটোবায়ন যেটা আমরা বলছি সেটার ব্যাপারে। তো ওপারিন হ্যালডেন, ওপারিন কি বলেছিলেন? কোয়াজারভেটের সাথে যে আমাদের নিউক্লিক অ্যাসিড মিশে যায়, লিপিডের একটা আবরণ তৈরি হয়, সেটাই হচ্ছে প্রোটোসেল। আর বিজ্ঞানী ফক্স বলেন যে না, কোয়াজারভেট নয়, উনি বলছেন যে বেসিক্যালি কোয়াজারভেটটাই হচ্ছে মাইক্রোস্ফিয়ার, যেটা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা বেষ্টিত প্রোটিনের গঠন। তো এটার সাথে যখন নিউক্লিক অ্যাসিড মিশবে তখন প্রোটোবায়ন বা প্রোটোসেল তৈরি হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে দুজনের দুটো মত, সেটাই বললাম। আচ্ছা, কোয়াজারভেটের ফোটা এই ব্যাপারটা কি? হট ডাইলুট স্যুপ থেকে যখন বৃহৎ জৈব অণুগুলো একসাথে মিশবে, যখন বৃহৎ জৈব অণুগুলো, আমি কিন্তু ওখানে বলিনি যে কতটা সাইজ, এখানে দেখাচ্ছে বৃহৎ জৈব অণুগুলো যখন বৃহৎ কোলয়েড বিন্দু গঠন করে তখন সেটা হচ্ছে কোয়াজারভেট ফোটা। ওপারিন নামকরণ করেন, ফক্স কোয়াজারভেট ফোটাকেই হচ্ছে মাইক্রোস্ফিয়ার বলেন। হ্যাঁ, আর ওপারিনের একটা বই, এটা মনে রাখবি, অরিজিন অফ লাইফ ইন আর্থ। কার বই? ওপারিনের বই, অরিজিন অফ লাইফ ইন আর্থ। ক্লিয়ার?
আশা করি এটা যেটা পড়ালাম সেটা তোদের কাছে ক্লিয়ার, এখানে আর কোনো প্রবলেম নেই। নেক্সট দেখি আমি কি রেখেছি। আচ্ছা, এটাই আমরা লাস্ট পড়বো আজকে, আর তারপরে তো তোদের যেরকম কোয়েশ্চেন থাকে সেরকম কোয়েশ্চেন আছেই। অভিব্যক্তির মুখ্য ঘটনা, আচ্ছা এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, বায়োজেনি আর কেমোজেনি এই ব্যাপারটা কিছুই না, অলরেডি যেটা পড়ে নিয়েছি বা পড়ছি, এই যে ঘটনাবলীর মধ্যে দিয়ে পড়বো সেটাই, এর বাইরে আর কিছু নেই, কিন্তু একটু সেপারেট করে নেক্সট ক্লাসে ওইটা থেকে আমি শুরু করব, তারপরে আমি বিভিন্ন মতবাদে যাব। ওকে, আচ্ছা প্রথমে কি হয়, আচ্ছা এইটা আমরা একটুখানি নোট ডাউন করতে করতে যাই। প্রথমে কি হয়, পৃথিবীর সৃষ্টি হলো। পৃথিবীর সৃষ্টি হচ্ছে, কবে হচ্ছে একটুখানি দেখে নি, তখনই বললাম, ঠিক আছে 460 কোটি বছর, এটা 50 450 60 এরকম ভাবে করে। আর তখন কি ছিল, বিজারণ ধর্মী অবস্থা ছিল, মানে O2 ছিল না, সো বিজারণ ধর্মী, ঠিক আছে হয়ে গেল, পৃথিবীর সৃষ্টি হয়ে গেল। নেক্সট আমরা কি হবে, পৃথিবীর সৃষ্টির পর কি হচ্ছে, পরে হ্যাঁ জীবনের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে এটা আমি অলরেডি তোদেরকে বলে দিলাম, প্রথমের দিকেই বলেছি, মোটামুটি 350 কোটি বছর পূর্বে, এই যে বললাম, তখন বললাম যে 60 90 না ধরে 50 60 বা 70 এরকম মোটামুটি 300 কোটি বছর ছেড়ে দিয়ে যেগুলো অপশনে থাকবে ওরকমই একটা ইয়ে হবে। 350 কোটি বছর পূর্বে যে বিভিন্ন যে উপাদানগুলো, যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, ধর হাইড্রোজেন, জলীয় বাষ্প, এগুলো রাসায়নিক বিবর্তনের ফলে জৈব উপাদান সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে, এরপরে কি হবে, জৈব উপাদান সৃষ্টি হবে, ঠিক আছে, জৈব উপাদানের সৃষ্টি হচ্ছে, হলো। আচ্ছা নেক্সট আমাদের কি আসবে, নেক্সট আমাদের হবে হচ্ছে এককোষী জীবের উৎপত্তি। মোটামুটি 300 কোটি বছর পূর্বে সমুদ্রে যে ওই যে গরম তরল যে স্যুপটা ছিল, গরম যে তরল স্যুপটা, যে হট ডাইলুট স্যুপ বলছি, কোয়াজারভেটের কণাগুলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন, এগুলোর আবরণী সহ উৎসেচক আরএনএ এর সহায়তায়, এটা মনে রাখবি, উৎসেচক ও আরএনএ এর সহায়তায়, অনেক জায়গায় এরকম লেখা থাকে একটা অপশন দিয়ে যে উৎপত্তি হয়েছে কোনটা বেশি জরুরি বা কোনটা বেশি ইম্পর্টেন্ট, এরকম করে কোয়েশ্চেন থাকে। কোয়াজারভেট থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, আবার থাকে কোয়াজারভেট ও আরএনএ, তার জন্য বারবার করে বলছি এই জায়গাটা মনে রাখবি, কিন্তু আরএনএ এর কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এককোষী জীবের উৎপত্তিটা এভাবেই হচ্ছে, কোয়াজারভেটের যে কণাগুলি এগুলোর সাথে যুক্ত হবে, তখন ওইগুলোর সহায়তায় ওরা এককোষী জীব বা প্রোক্যারিওট জীবের আবির্ভাব ঘটে। তাহলে আমরা এরপরে কি দেখব, এককোষী বা প্রোক্যারিওট আসছে, এককোষী প্রোক্যারিওট আসছে, ক্লিয়ার, ঠিক আছে। এককোষী বা প্রোক্যারিওট এলো, কিভাবে এলো সেটা অলরেডি বললাম। আচ্ছা ব্র্যাকেটে ধর এখানে লিখে দিলাম, কোয়াজারভেট আর কি বলেছি, আরএনএ, এই দুটো মেইনলি মনে রাখবি, বাকি আরো কিছু উৎসেচক এগুলো সব তো রয়েছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা এটা হয়ে গেল, এরপরে আমরা আসছি হচ্ছে সেই ওই ব্যাকটেরিয়াটা, যে সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া, যে O2 বাতাসে ছাড়বে। তো এবার আসি যে কি এর প্রথম সৃষ্টি হয়েছিল যে আদিজীব, আদিজীব যে সৃষ্টি হয়, এটার যে আদিজীব, কালি, আদিজীব বলতে কি বুঝি, ব্যাকটেরিয়া তৈরি হয়েছিল, এই ব্যাকটেরিয়াটা কোনটা, সায়ানো, শুধু সায়ানো লিখে দিলাম, ঠিক আছে, আগে বলে দিয়েছি। আচ্ছা নেক্সট, এতটা তো হয়ে গেছে, এটার নেক্সট একটা পেজ লাগবে, দেখছি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বহুকোষী জীবের উৎপত্তি। বহুকোষী জীব, এককোষী জীব ছিল, বহুকোষী জীব কি করে হবে, যখন ওদের বিভাজন হচ্ছে, এককোষী জীবগুলো ধর বিভাজন করছে, নিজেদের বংশ বিস্তার করছে, কিছু সময় তারা না আলাদা আলাদা না থেকে একসাথে থাকে, আঠার মতো একটা আরেকটার সাথে চিপকে থাকে, হ্যাঁ। তো সেই যখন হচ্ছে ওরকম ব্যাপারটা, ওটাকে আমরা কি বলছি, কলোনি বলি। ওইভাবেই কিন্তু বহুকোষী জীবের উৎপত্তি হয়, আর সেটার এক্সাম্পল হিসেবে বলবক্স নামক শৈবাল, একটা অ্যালগি, সেটা হচ্ছে বলবক্স, তারা এরকম ভাবে কলোনি গঠন করে থাকে। তাহলে এটাই কি হলো, আমরা লাস্ট অব্দি দেখেছি হচ্ছে আদিজীব, আদিজীব থেকে আমাদের কি আসবে, বহুকোষী, এখানে জায়গা হবে,
দেখছি রে, হয়নি। বহুকোষী, ঠিক আছে, তার মধ্যে আমরা যেটা পড়বো হচ্ছে ভলভক্স। আর এরা কি করে? কলোনি গঠন করে থাকে, কলোনি গঠন, রাইট? আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরপরে কি হবে, মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন হবে। বহুকোষী যে অমেরুদণ্ডী, মেরুদণ্ডহীন, হ্যাঁ অমেরুদণ্ডী, তার সেখান থেকে নোটোকর্ড জাতীয় প্রাণী তৈরি হয়। নোটোকর্ড বেসিক্যালি কিছুই না, একটা নমনীয় বা শক্ত একটা রডের মতো স্ট্রাকচার বলতে পারিস, সেটা হচ্ছে নোটোকর্ড। তো এই নোটোকর্ড যখন তৈরি হয় পরে, মানে বেসিক্যালি মেরুদণ্ডের আদি অবস্থা বলা যেতে পারে। তো তারপরে ওটা মেরুদণ্ডতে কনভার্ট হয়ে যাওয়া বা ওইটা বিবর্তন হতে হতে ওরকম ভাবে মেরুদণ্ডতে পরিণত হয়, কিন্তু আদি অবস্থাতে নোটোকর্ড বলতে পারিস। তো নোটোকর্ড জাতীয় প্রাণীর উদ্ভব ঘটে, আর এদের পরে নোটোকর্ডে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নিই, এখান থেকে এখানে হবে না, এটা নি, চল। এরপরে যেটা আসছে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, যেরকম যদি আমরা বলি মাছ, আর সেটা হচ্ছে নোটোকর্ড। মনে রাখবি, নোটোকর্ড মানে নমনীয় রডের মতো, ঠিক আছে, পরে কি হয়, মেরুদণ্ড হয়। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবার মেরুদণ্ডী প্রাণী মাছের যেটা আমি বললাম হয়ে গেল এটা। এরপরে যেটা হবে, এরপরে কি আসছে, এরপরে হচ্ছে ডাঙায় উদ্ভিদের বিবর্তন। উদ্ভিদের বিবর্তনের কথা বলা হচ্ছে। আমি প্রথমেই বললাম যেরকম আম জাম কাঁঠাল গাছ, ওরকম প্রথমেই তো আর ফেলে দেবে না যে কি হ্যাঁ চলো নাও এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা জাম গাছ, না। প্রথমে ধর অ্যালগি এসছে, তারপর থেকে ধর ব্রায়োফাইট, টেরিডোফাইট, টেরিডোফাইটের মধ্যে আমরা ফার্ন বলি, যাদের ওই স্পোরের সাহায্যে যাদের যৌন জনন হয়, জনন চ্যাপ্টারে দেখেছিস, আমরা আবারও পড়বো। তারপরে হচ্ছে ধর জিমনোস্পাম, যেটায় তোর ওই কাভারিংটা থাকে না, হ্যাঁ ফ্লাওয়ার যে মানে ফলটা যে থাকে সেটার ক্লাভারিং, মানে কাভারিংটা থাকে না, ওটা হচ্ছে তোর পাইন গাছ, সাইকাস এইসবে দেখা যায়। আর তারপরে আসে হচ্ছে অ্যাঞ্জিওস্পাম, যেটা ফুল ফল দুটোই হয়, হ্যাঁ যেরকম ধর আম জাম কাঁঠাল এই এই সমস্ত। আচ্ছা, তাহলে এটার পরে আমরা কিসে যাব, এটার পরে হচ্ছে আমাদের উদ্ভিদ। উদ্ভিদ অলরেডি এটা দেখ গ্রিন দিয়ে লিখে দিয়েছি, এটা এরকম দিয়ে লিখছি, উদ্ভিদ। ঠিক আছে, উদ্ভিদের ওই শৈবাল থেকে ধর অ্যাঞ্জিওস্পার্ম অব্দি যে যাচ্ছে, অ্যাঞ্জিওস্পার্ম হলো। আচ্ছা, এরপরে কি দেখতে পাবো, এরপরে আমরা দেখতে পাবো, কতটা পড়ালাম, ডাঙায় বিবর্তন হয়ে গেল। এবার চার পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা, যেরকম আমরা দেখতে পাবো ব্যাঙ, যারা কিনা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাতে পারে। আর এরপরেই সরীসৃপ তৈরি হবে, সেখান থেকে পক্ষী তৈরি হবে, স্তন্যপ্রায়ী তৈরি হবে, তারপরে আলটিমেটলি সবশেষে মানুষের উৎপত্তি হয়েছিল। তাহলে এখানে আরেকটু অ্যাড করে দিই, কি বললাম এখানে, চার পেয়েও, ঠিক আছে, যেরকম ধর ব্যাঙ, এটা কি উভচর, ফুসফুস লিখে দিলাম, হ্যাঁ। আর তারপরে যেটা আসবে, যেরকম ধর সরীসৃপ, এখানে আর চেঞ্জ কেন করছি, সরীসৃপ, সেখান থেকে ধর পক্ষী হচ্ছে, বিবর্তন হতে হতে স্তন্যপায়ী হচ্ছে, স্তন্যপায়ীর মধ্যে ধর শিম্পাঞ্জি, গরিলা, শিম্পাঞ্জি গরিলা, আর তারপর আলটিমেটলি যেটা হয় মানুষের উৎপত্তি ঘটে। হলো ক্লিয়ার? তাহলে বুঝতে পারলি কোথা থেকে কি হলাম। বায়োজেনিক, এমোজেনিক এগুলোর মধ্যে দিয়েই আমরা পড়বো, যেটা একটু সেপারেটলি পড়ে নেবো, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখছি। তাহলে এটা হয়ে গেল, আমরা যে ঘটনাবলীগুলো দেখছিলাম অভিব্যক্তির, সেটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কোয়েশ্চেন, তোদেরকে বললাম। কোয়েশ্চেনে প্রথম দেখ কি বলেছে, বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবন সৃষ্টির যে প্রাক পরিবেশটি ছিল সেটা কিরকম ছিল। তো তখন আমি মার্ক করতে বলেছিলাম সমুদ্রের জলে যে তপ্ত লঘু স্যুপ, হ্যাঁ এটা কি বলেছে, সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ, হ্যাঁ এই দুটো একই অপশন কেন, একটা হবে, একটা দুটো সেম অপশন হয়ে গেছে।
ঠান্ডা তো হবেই না, মাটির তলা জলে হানা দানা এইসব হবে না, ঠিক আছে। তপ্ত লঘু স্যুপ, এটাই হবে হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল। বিজারক ধর্মী অবস্থায় ছিল তো কি অনুপস্থিত থাকবে? অক্সিজেন অনুপস্থিত থাকবে, তাই না? অক্সিজেন। আচ্ছা, পৃথিবীতে প্রথম প্রাণের যে উৎপত্তি ঘটেছিল সেটা কোথায় ঘটে? আর হট ডাইলুট স্যুপ আমরা পড়ে নিয়েছি অলরেডি, তো অবভিয়াসলি সমুদ্রতে হবে। প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন? কোনটা প্রাণের উৎপত্তির জন্য? শর্করা, প্রোটিন, উৎসেচ এগুলো অনেক পরে, ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বললাম যে এটা কতটা ইম্পর্টেন্ট। আর কি বললাম? পিউরিন, পিরিমিডিন এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বেস, সেটা আমি তখনই পড়ানোর সময় বললাম। পৃথিবীর আনুমানিক বয়স এটাও বলেছি। কোয়েশ্চেন এগুলো মোটামুটি তোর ওই টেস্টের কিছু কোয়েশ্চেন্স আছে, কিছু মাধ্যমিকেরও কোয়েশ্চেন্স আছে, এখান থেকে দিয়েছে। কারণ খুব একটা বেশি কোয়েশ্চেন হয় না, যে জায়গাগুলো বলেছি সেগুলো এখানে হয়তো দিইনি, আমরা একবারে যখন সলভ করব সেগুলো করব। কার কোনটা, কে কোনটার প্রবর্তক, কে কার কোনটা মত, বিজ্ঞানী ফক্সের, ওপারিন, তারপরে হ্যালজেনের, এগুলোর যে মতামত কোনটা কে বলেছেন সেগুলো একটুখানি মাথায় রাখবে। আর কি অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ, ওটা কারা দেন? পরীক্ষামূলক বলেছেন, ওটা কিন্তু মিলার আর উড়ে। এখানে কিন্তু আবার ভুল করেও কি ওপারিন হ্যালডেন লিখবি না। আর মিলার উড়ের পরীক্ষাতে মিথেন আর এটা হচ্ছে অ্যামোনিয়া, হাইড্রোজেন, এদের যে রেশিওটা এটা ওখানে লেখা ছিল না, এটা নোট ডাউন করে নে, 2:1:2 এই অনুপাতে ওনারা মিশিয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখতে পেয়েছিস, আই গেস দেখতে পেয়েছিস সবাই। তো আমাদের এটা হয়ে গেল, যেটুকু পড়লাম সেটুকু। এখানে কোয়েশ্চেন যা যা মোটামুটি এগুলো কিছু কিছু বেশিরভাগই টেস্টের কোয়েশ্চেন রয়েছে। জানিস যে এই চ্যাপ্টারটা অনেকটা বড়, এগুলোর আরো যে ইম্পর্টেন্ট পার্টগুলো পড়বো ওগুলো থেকে আমাদের মাধ্যমিকে কোয়েশ্চেন আসবে, তো সেগুলো আমরা সব সলভ করব, যা যা এসছে প্রিভিয়াস ইয়ারে এসে আসতে পারে এগুলো। তো আজকের ক্লাস হচ্ছে এতটাই। আর আমি যেটা বলে রাখলাম বায়োজেনিক, কেমোজেনি, এটারই পোর্শন সেপারেটলি একটুখানি, এগুলো অলরেডি আমরা পড়ে নিয়েছি, ওটা পড়লেই দেখতে পাবি, তো ওটা আমরা পড়বো। তো আজকের ক্লাস এতটাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।